ধরে নেওয়া হয় বাংলাদেশে 5.5 থেকে 6 কোটি মানুষ কোনো না কোনো লিভারের রোগে আক্রান্ত। যারা লিভারের রোগে আক্রান্ত হয়ে যান তাদের একটি অংশের আবার লিভার সিরোসিস হয়, তাদের একটি অংশ আবার কখনো কখনো মৃত্যুর শিকার হন। এই পথ থেকে লিভার সিরোসিস থেকে বাঁচার নানা উপায় নিয়ে আমরা কথা বলবো। আজকের বিষয় আমরা দিয়েছি আরোগ্য নিকেতনের লিভার সিরোসিস নীরব ঘাতক। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য দুজন হেপাটোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, লিভার বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ঢাকা। সঙ্গে আরও আছেন ডাক্তার মোহাম্মদ হারুন অর রশিদ, সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ, গাজীপুর। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদের জানিয়ে দিয়ে রাখি যে এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে হেপাটোলজি সোসাইটি ও এভারেস্ট ফার্মা। আমি শুরুতেই ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ আপনার কাছে জানবো যে লিভার সিরোসিস আমরা অনেক বেশি শুনেছি, আপনার কাছে আবারও আমরা জানতে চাই যে সিরোসিস জিনিসটা আসলে কি, বা লিভার সিরোসিস বলতে আমরা কি বুঝি? প্রথমত লিভার সিরোসিস জানতে গেলে আমরা লিভারের কাজগুলো সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেই। আমরা জানি আমাদের শরীরে লিভার হচ্ছে সেকেন্ড লার্জেস্ট অর্গান। এর অনেকগুলো কাজ আছে। লিভার আমাদের খাদ্য হজমে সহযোগিতা করে, সে বাইল উৎপন্ন করে, টক্সিনগুলো রিলিজ করে দেয় এবং কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো মেটাবলিজম করে থাকে। কিছু অতিরিক্ত খাওয়া, যেমন আমি যদি কার্বোহাইড্রেট ধরে নেই, গ্লুকোজ, গ্লাইকোজেন হিসেবে জমা করে থাকে, এগুলো মেডিকেল টার্ম। আমি কিছু বলতে পারি যে প্রোটিন উৎপন্ন করে, যা আমাদের শরীরের ইমিউন সিস্টেম এবং অন্য অন্য অনেক কাজে হেল্প করে থাকে। এই কাজগুলো লিভার করে থাকে। আর লিভার সিরোসিস হচ্ছে দীর্ঘমেয়াদী একটা অসুখের শেষ পর্যায়ে। এমন অনেকগুলো কারণ আছে যে কারণগুলো লিভারকে ক্ষতিগ্রস্ত করে, লিভারের টিস্যুগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং লিভার তার স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারে না। এক পর্যায়ে এটি ইরিভার্সিবল, লিভার আর আগের পর্যায়ে যেতে পারে না এবং সেই কারণেই লিভারের যে কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়। তো আমরা যদি সহজভাবে বলতে চাই, লিভারের টিস্যু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে, কোনো ক্রনিক ডিজিজের কারণে লিভার যখন আলটিমেট এন্ড স্টেজে চলে আসে, তার কাজগুলো করতে পারে না, আমরা এটাকেই সহজ বাংলায় বলতে পারি লিভার সিরোসিস। ধন্যবাদ। ডাক্তার মোহাম্মদ হারুন, আপনার কাছে জানবো যে একটি কিডনি নষ্ট হতে যত সময় নেয়, যত দ্রুত গতিতে বিকল হয়ে যায় বা অন্যান্য অঙ্গের ক্ষেত্রে, মানে লিভার সিরোসিস পর্যায় পর্যন্ত যেতে আসলে কেমন সময় পায় একটি রোগী? এটা একটু দীর্ঘমেয়াদী প্রসেস। অন্যান্য অর্গান যেমন কিডনি বলেন, হার্ট বলেন, ওগুলো যত সহজে যত দ্রুত নষ্ট হয়, কিন্তু লিভারটা একটু সময় লাগে। আন্ডারলাইং এটা ডিপেন্ডস করে, আন্ডারলাইং যে কজ আছে বা যে কারণে হয়, সেই কারণের উপর কিছুটা ডিপেন্ড করে। যেমন হেপাটাইটিস বি ভাইরাস আছে, হেপাটাইটিস সি ভাইরাস আছে, কিছু জেনেটিক ডিজিজ আছে যেমন উইলসন ডিজিজ আছে, অ্যালকোহল আছে এবং নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, লিভারের চর্বি জমেছে কিন্তু অ্যালকোহল খায় না, কিছু ডেফিনেশন বা সংজ্ঞা আছে। এ সকল ক্ষেত্রে দীর্ঘমেয়াদী 15 থেকে 20 বছর, ইউজুয়ালি 8 থেকে 10 বছরের আগে কখনো সিরোসিস হয় না, বা আরও বেশি কোনো কোনো রোগীর ক্ষেত্রে 25 থেকে 30 বছরও লেগে যেতে পারে। কিন্তু এত যে সময় লাগে, তারপরেও একটি রোগী কেন বুঝতে পারে না? আমরা নাম দিয়েছি লিভার সিরোসিস নীরব ঘাতক। এমনও তো হয় যে এত সময়ের পরেও তিনি বুঝলেন না, যখন বুঝলেন তখন তার সিরোসিস হয়ে গেছে। এক নম্বর কারণ হলো যে লিভার ডিজিজের যে ড্যামেজ হলো সেটার প্রেজেন্টেশন বা যে উপসর্গগুলো, এগুলো খুব একটু দেরিতে দেখা দেয়। প্রথম দিকে আমরা লিভার সিরোসিসকে দুভাগে ভাগ করা যায়, কম্পেনসেটেড সিরোসিস এবং ডিকম্পেনসেটেড সিরোসিস। অর্থাৎ কিছু লক্ষণ আছে যে রিভার্সেবল, পূর্বের অবস্থায় ফিরে আসবে, আর যদি ডিকম্পেনসেশন হয় তাহলে পূর্বের অবস্থায় আর ফিরে আসবে না। এই যে পূর্বের অবস্থা যতক্ষণ তো ফিরে আসবে, অর্থাৎ রিভার্সেবল সিরোসিস যদি হয় বা কম্পেনসেটেড সিরোসিস যদি হয়, সেক্ষেত্রে তার সিমটমস বা লক্ষণগুলো দেখা দেয় না। তার শরীরে একটু ম্যালেজ বা একটু অবসাদগ্রস্ততা, একটু বমি বমি ভাব, অনেক গ্রামের রোগী বা যারা একটু কম শিক্ষিত বা যারা কম বুঝে, তারা অনেক মনে করে তার গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে। এরকম আর্লি কিছু সিমটম আছে যেগুলো নিয়ে ডাক্তারের কাছে আসে, তারা ডাক্তারের কাছে যায় না, এই দোকান থেকে কিনে গ্যাস্ট্রিকের ওষুধ বা কিছু ভিটামিন এগুলো খায়। কিন্তু যখন নাকি এটা প্রেজেন্টেশন হয়, অর্থাৎ ডিকম্পেনসেশন হয়, ততক্ষণে রোগী পেটের পানি আসে, রক্তবমি হয়, রোগী অজ্ঞান হয়ে যায়, ফুসফুসে পানি আসে, পায়ে পানি আসে। এরকম যখন হয় তখনই রোগী ডাক্তারের কাছে। এই যে তার প্রেজেন্টেশনটা যেহেতু দেরিতে হয়, এজন্য রোগী ডাক্তারের কাছে আসে না বলেই রোগীর যেই ধরতে একটু দেরি হয়। আপনাকে ধন্যবাদ। আমরা মূল আলোচনায় প্রবেশ করেছি, কিন্তু তার আগে একটু জানতে চাই ডাক্তার আবদুল্লাহ, আপনার কাছে জানবো যে বাংলাদেশের লিভার রোগের প্রেক্ষাপটটা যদি আমাদের বলেন, যে
কতভাবে রোগীর আক্রান্ত হচ্ছে, কতগুলো ধরন দিয়ে লিভার খারাপ হচ্ছে? এই লিভার আমরা একিউট অ্যান্ড ক্রনিক দুই ধরনের লিভারে অসুখ হয়ে থাকে যদি ধরে থাকি ইনফ্লামেশনগুলো। তো যেহেতু লিভার সিরোসিস নিয়ে আজকে আলোচনা হচ্ছে, আমরা ক্রনিক ডিজিজগুলো নিয়ে আলোচনা করতে পারি। এক্ষেত্রে আমি লিভারের যে সিরোসিসের কারণ সেটি যদি বলতে চাই, তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের একটা বড় অংশই এখন দেখা যাচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ, যে আমরা ইদানিংকালে অনেক শুনে থাকি। আমরা হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে শুনে থাকি, হেপাটাইটিস সি ভাইরাস, এবং সমাজের একটা অংশ যারা অ্যালকোহল নিয়ে থাকেন, এই ধরনের কারণগুলোর কারণেই লিভারটা খারাপ হয়ে যাচ্ছে, লিভার কাজ করতে পারছে না, লিভার সিরোসিস হয়ে যাচ্ছে। তো আমরা যদি ধরে নেই, যেমন একটা ধারণাগত কিছু গবেষণায় আসছে, ফ্যাটি লিভার বাংলাদেশে প্রায় 34% জনগণ আমরা পপুলেশনের ফ্যাটি লিভারে আক্রান্ত। এই ফ্যাটি লিভারের একটা অংশই আবার চলে যাচ্ছে লিভার সিরোসিস আলটিমেটলি, যদি আনট্রিটেড থাকে। এবং বি ভাইরাসের ক্ষেত্রে বলা যায় আমাদের পপুলেশনের 4% প্রায় বি ভাইরাসে আক্রান্ত। তো সেটারও একটা অংশ চলে যাচ্ছে। তো দেখা যাচ্ছে কমন কিছু ডিজিজ যা আমাদের সমাজে আছে, আমরা আনওয়্যার, আমরা এই ব্যাপারে সচেতন নই, এবং এটা ট্রিটমেন্ট না নেওয়ার কারণে আলটিমেটলি লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সিরোসিসের দিকে চলে যাচ্ছে। কিন্তু মানে লিভার সিরোসিস কি আপনার ফ্যাটি লিভার হয়ে বেশি হচ্ছে নাকি হেপাটাইটিস বি দিয়ে বেশি হচ্ছে, সেটির কোনো গবেষণা আছে কিনা? ইদানিংকালে দেখা যাচ্ছে, হ্যাঁ, আমি বলবো যে বি ভাইরাসের চেয়েও বেশি হয়ে যাচ্ছে এখন ফ্যাটি লিভার। এটার উপরেই আমাদের এখন বেশি জোর দেওয়া হচ্ছে। সারা পৃথিবীতে বলা হচ্ছে পপুলেশনের 25% এখন ফ্যাটি লিভারে আক্রান্ত। আমাদের আরবান লাইফস্টাইলের কারণেই আমরা কায়িক পরিশ্রম কম করি, আমরা খাওয়া দাওয়ার যে আমাদের অভ্যাস, খাদ্যাভ্যাস, সেই কারণে আমাদের স্থূলতা দেখা দিচ্ছে, পাশাপাশি ডায়াবেটিস, হাইপারটেনশন দেখা দিচ্ছে, এবং তারই একটা মেটাবলিক ম্যানিফেস্টেশন বলে থাকি আমরা, তারই একটা সিমটম যদি ধরে নেই ফ্যাটি লিভার, এবং এই ফ্যাটি লিভার একটা অংশই চলে যাচ্ছে আলটিমেটলি লিভার সিরোসিসে। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ হারুন। ফ্যাটি লিভার সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই, যেহেতু আমরা প্রবেশ করেছি। আমরা অ্যালকোহলের কথা বারবার প্রসঙ্গক্রমে আসছে, কিন্তু বাংলাদেশে কি এখনও মানে লিভার সিরোসিস হওয়ার কারণে অ্যালকোহলিক মানুষের সংখ্যা কি বাড়ছে, বা এরকম কোনো দেখছেন কিনা প্রবণতা? অ্যালকোহলিকের প্রিভ্যালেন্সটা আমরা এখন আসলে এভাবে পাচ্ছি না। এখন আগের চেয়ে বরং আই থিঙ্ক যে অ্যালকোহলিক প্রিভ্যালেন্সটা একটু কমেছেই। আর কিন্তু কমেছে, আগে আরও বেশি ছিল না, অ্যালকোহলিক প্রিভ্যালেন্সটা কমেছে, মানে বরং ফ্যাটি লিভার যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, এটা ডায়াগনোসিসটা আসলে বেশি বেড়েছে এবং আলোচনা হয়েছে। আর হলো যে যেটা যে মেটাবলিক সিনড্রোম যেটা আছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, অবেসিটি, তারপরে ডিসলিপিডিমিয়া বা রক্তের কোলেস্টেরল যদি বেশি থাকে, তাহলে তাদের ফ্যাটি লিভার হওয়ার চান্স বেশি। অ্যালকোহল কমেছে একদম এরকম বলা যাবে না, কিন্তু সেটা ডায়াগনোসিস বা এটিওলজি খুঁজে বের করার যে প্রবণতা, এটা একটু কমেছে আসলে। আচ্ছা, মানে ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলোর সঙ্গে ফ্যাটি লিভারের সম্পর্কের কথা আপনি বলছেন, মানে এটা সম্পর্কটি কত গভীর আসলে? হ্যাঁ, এটা ওতপ্রোতভাবেই জড়িত, এবং যত রোগী আমরা ফ্যাটি লিভার পাই তার মোর দেন 70-80% কোনো না কোনো মেটাবলিক সিনড্রোম আমরা পাই। যে মেটাবলিক সিনড্রোম 4টা কম্পোনেন্টকে বলা হয়, হয় ডায়াবেটিস থাকবে, অথবা হাইপারটেনশন থাকবে, অথবা অবেসিটি থাকবে, অথবা ডিসলিপিডিমিয়া বা রক্তের কোলেস্টেরল এর ভেরিয়েশন থাকবে। এই কোনো না কোনো কম্পোনেন্ট তার খুঁজে পাওয়াই যায়। ফ্যাটি লিভার যতগুলো পাচ্ছি, হয় কোনো কোনো রোগীর হয়তো এরকম পেয়েছি যে হয়তো এখন ফ্যাটি লিভার আছে কিন্তু কম্পোনেন্টগুলি পাচ্ছে না, কিন্তু একটা সময় তার কোনো না কম্পোনেন্ট ব্যাক করবে অবশ্যই। ধন্যবাদ। আপনার কাছে একটু জানবো যে আর হেপাটাইটিস বি, সি বা অন্য পথ থেকে সিরোসিসের রুটটা আসলে কেমন? সেটা কম। আমাদের গবেষণায় দেখা যাচ্ছে, আমি যে 4টা ডিজিজের কথা প্রথমত বললাম, উন্নত বিশ্বে ওনারা অনেকেই অ্যালকোহল নিয়ে থাকেন, তাদের অ্যালকোহলিক লিভার ডিজিজটা বেশি। আমাদের ধর্মীয় অথবা আর্থসামাজিক কারণে অ্যালকোহলটা অত বেশি এখনও না। তবে ওই যে বি ভাইরাস, সি ভাইরাস অথবা ফ্যাটি লিভার, এর চেয়ে যে অন্য ডিজিজগুলো, যেমন কিছু জেনেটিক ডিজিজ, কিছু অটোইমিউন ডিজিজ, আমি যদি বলতে পারি অটোইমিউন হেপাটাইটিস, প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, প্রাইমারি স্ক্লেরোজিং কোরিনজাইটিস, কিছু শক্ত মেডিকেলীয় টার্ম, এগুলো পার্সেন্টেজটা আসলে কম। কিন্তু আপনাদের কাছে যে রোগী সিরোসিস নিয়ে এসে পড়ে, এমন কি হয় যে উনি প্রথম তখন হাসপাতালে আসলেন? হ্যাঁ, এটা এসে থাকে। রোগী হঠাৎ দেখলো যে তার পেটে পানি চলে আসছে, রোগীর জন্ডিস চলে আসলো, রোগীর পায়ে পানি চলে আসলো, রোগীর পেটে ব্যথা নিয়ে আসলো, রোগী অজ্ঞান হয়ে গেল। এটা হলো অন্তিম অবস্থা, লিভারের সিরোসিস হয়ে শেষ পর্যায়ে। মানে এর আগে তিনি কখন আসেননি। আবার দেখা যায় যে আমরা যদি বলে থাকি যে কম্পেনসেটেড, মানে বডি চেষ্টা করছে লিভারের কাজকর্মগুলোকে কোনো না কোনোভাবে করার জন্য,
ওই ক্ষেত্রে রোগী বুঝতে পারে না তার যে সিরোসিস হয়ে গেল, সে অন্য কোনো অসুখের জন্য হয়তো একটা আল্ট্রাসোনোগ্রাম করিয়েছে, সেখানে সিরোসিসের কিছু লক্ষণ লেখা থাকে, ডাক্তার হয়তো বললেন যে আপনি লিভারের ডাক্তারের কাছে যান, আপনার লিভার অসুস্থতা দেখা দিয়েছে। অথবা কেউ বিদেশ যেতে চাচ্ছে, তার স্ক্রিনিং করা হচ্ছে, তার একটা বি ভাইরাস পাওয়া গেল অথবা সি ভাইরাস পাওয়া গেল, কাউকে ব্লাড ডোনেট করতে চাচ্ছে, সেক্ষেত্রেও বি ভাইরাস সি ভাইরাস স্ক্রিনিং করে দেওয়া হয়, সেখানেও বি ভাইরাস সি ভাইরাস দেখা যায়। সে বি ভাইরাস সি ভাইরাসের ইভ্যালুয়েশনে যখন চিকিৎসক দেখে, তো অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীর সিরোসিস অলরেডি হয়ে গিয়েছে। কম্পেনসেটেড অবস্থায় যখন কিছুটা লিভার ভালো আছে, লিভার চেষ্টা করছে তার কাজকর্মগুলো চালিয়ে নেওয়ার জন্য, সেক্ষেত্রে অনেক সময় রোগী অনেক সময় সুস্থ থাকতে পারে, আমরা চিকিৎসা যদি যথাযথভাবে শুরু করে থাকি। আর অন্তিম অবস্থায় চলে আসলে আর খুব বেশি কিছু করা থাকে না, আমরা সিমটোমেটিক চিকিৎসা দিয়ে থাকি, রোগীকে আরাম যেন পায়, রোগীর জন্য কমফোর্ট ফিল করে, সে মেজারগুলো আমরা নিয়ে থাকি। ডাক্তার হারুন, আপনার কাছে জানবো যে লিভার সিরোসিস যাদের হয়ে গেছে বা আপনাদের কাছে আসলো, তাদেরকে কোন এজের মানুষ তারা আসলে? লিভার সিরোসিসের মেজরিটি অফ দি পেশেন্ট অ্যারাউন্ড 40, ইউজুয়ালি 40+ বেশিরভাগ রোগী আসে। তবে কোন কারণে হচ্ছে তার উপরেও কিছুটা ডিপেন্ড করবে। যেমন উইলসন ডিজিজ একটা বংশগত রোগ আছে, এটা আর্লি এজেও হতে পারে, কিন্তু এই প্রিভ্যালেন্সটা কম, এই সংখ্যাটা একটু কম। আর হলো বি ভাইরাস, সি ভাইরাস এবং ফ্যাটি লিভার থেকে যদি হয়, অ্যালকোহল থেকে যদি হয়, এরা মোর দেন 40, 50, 55, 60তেও আমরা পাচ্ছি। লিভার সিরোসিসের চিকিৎসা সম্পর্কে যদি বলেন। লিভার সিরোসিসের চিকিৎসা তো নির্ভর করবে যে তার কোন কন্ডিশন আমাদের কাছে নিয়ে আসছে। যেমন কম্পেনসেটেড সিরোসিস যেটা বললাম আমরা, যে লিভার চেষ্টা করতেছে তার কাজগুলো করার জন্য, এরকম অবস্থায় যদি আসে, তাহলে তো আমরা তার লাইফস্টাইল মডিফাই করে দিই এবং আন্ডারলাইং যে কজ, যেই কারণে লিভার সিরোসিস হয়েছে, সেই কারণটাকে আমরা খোঁজার চেষ্টা করি। যেমন ধরি যে হেপাটাইটিস বি ভাইরাস হয়েছে, তাহলে হেপাটাইটিস বি ভাইরাসের টেস্টগুলো করে, ইনভেস্টিগেশনগুলো করে, তার যদি লিভার সেটা ভাইয়েবল থাকে বা সে বংশবিস্তার করতেছে হেপাটাইটিস বি ভাইরাস, তাহলে বি ভাইরাসের চিকিৎসা শুরু করি, বা সি ভাইরাস হলে সি ভাইরাসের চিকিৎসা শুরু করি। এবং ফ্যাটি লিভার থেকে হলে তার লাইফস্টাইল মডিফিকেশন, যেমন ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসটা ফুল কন্ট্রোল, হাইপারটেনশন থাকলে হাইপারটেনশনটা আমরা ফুল কন্ট্রোল করার চেষ্টা করব, ডিসলিপিডিমিয়া থাকলে লিপিডটা কন্ট্রোল করার চেষ্টা করব, অবেসিটি থাকলে তার স্বাস্থ্যটা লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে তার যে একটা রিজনেবল ওয়েট রিডাকশন হয়, যেমন 7 to 10% ওয়েট রিডাকশনটা জরুরি, তার এই ওজনটা কমার জন্য ডায়েটারি অ্যাডভাইস প্লাস তার একটা ডেইলি ওয়াকিং, এক্সারসাইজ করা, এগুলোকে কন্ট্রোল করে দিই। প্লাস সিরোসিসের কম্পেনসেটেড যদি হয়, আন্ডারলাইং এটিওলজি কন্ট্রোল করলে মোটামুটি তাহলে এই সিরোসিসটা কন্ট্রোলে থাকবে। ধন্যবাদ ডাক্তার আব্দুল্লাহ। যে পদ দিয়ে আসলে লিভার সিরোসিস হোক না কেন, সেটি হেপাটাইটিস বি বা ফ্যাটি লিভার বা অন্য কিছু, মানে কোনো রুট কি বেশি জটিল, নাকি সিরোসিস হয়ে গেলে অবস্থা আসলে সেম? না, সিরোসিস একটা কমন সিরোসিস হচ্ছে লিভারে ইনফ্ল্যামেশন হয়ে প্রদাহ হলো, ঘাটা শুকালো, আবার প্রদাহ হলো, লিভার আর্কিটেকচারটা নষ্ট হয়ে যায়, কোষগুলো থাকে না। হোয়াট এভার দ্য কজ যেটাই হোক, আলটিমেটলি লিভারের কোষগুলো নষ্ট হয়ে যাচ্ছে, লিভার আর কাজ করতে পারছে না। বিভিন্ন মেকানিজমে হয়তো ওরা আসছে, বিভিন্নভাবে ওরা লিভারকে প্রদাহ করছে, লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে, লিভারের কোষ নষ্ট হয়ে যাচ্ছে, লিভার কাজ করতে পারছে না, এটাই সিরোসিস। চিকিৎসা কতদিন পর্যন্ত চালিয়ে যেতে হয় আসলে সিরোসিস? ডিপেন্ড করে কতটুক কোষ এখন অক্ষত আছে, কতটুক ক্ষতিগ্রস্ত হলো। তো আমরা ধরে নিতে পারি যখন পেটে পানি চলে আসে, রোগী প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছে, রোগীর রক্তবমি হচ্ছে, রোগীর এটি অন্তিম অবস্থা, এসব ক্ষেত্রে আলটিমেটলি একটা চিকিৎসা হচ্ছে লিভার ট্রান্সপ্ল্যান্ট, যেটি উন্নত বিশ্বে হচ্ছে, আমাদের দেশে এখনও শুরু হয়নি, অনিয়মিতভাবে কয়েকটি হয়েছে, এখনও পরিপূর্ণভাবে পুরো ব্যবস্থায় এটা এখন আসেনি, তবে এটা বিবেচনায় আছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। অচিরে হয়তো আমরা দেখবো অথবা শুনবো যে দেশে লিভার ট্রান্সপ্ল্যান্ট শুরু হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার হারুন, আপনার কাছে জানতে চাই যে লিভার সিরোসিসের চিকিৎসা করবার পরে রোগীকে সুস্থ জীবনে ফেরানোর এই চান্সেসটা আসলে কীরকম, বা কতজনকে ফেরানো যাচ্ছে, নাকি সিরোসিস মানেই একটা হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা? কিছুটা একদম সম্পূর্ণ নর্মাল লাইফে ফিরবে, এর সম্ভাবনাটা অলমোস্ট নাই। কারণ হলো যদি একবার পেটে পানি চলে আসে বা এনকেফালোপ্যাথি হয়, অথবা রক্তবমি বা কালো পায়খানা হয়, অথবা শরীরে ফুসফুসে পানি আসে,
এটার এক্ষেত্রে অলমোস্ট নর্মাল আসার সম্ভাবনা খুবই কম। তবে সেক্ষেত্রে আমরা যেটা করি যে যে প্রবলেমগুলো বা সমস্যাগুলো নিয়ে ফিজিশিয়ানের কাছে আসে বা আমাদের হ্যাপাটোলজিস্টদের কাছে আসে, সেই সমস্যাগুলোকে আমরা তাকে যেন কমফোর্ট দিতে পারি, তারা যতদিন বেঁচে থাকবে তারা যেন একটু কমফোর্ট লাইফ এনজয় করতে পারে, সেই ব্যবস্থাগুলো করা যায়। যেমন পেটে পানি আসতো, তখন এই পেটের পানি কমানোর জন্য তার লাইফস্টাইলটা আমরা মডিফাই করে দিই। যেমন সে লবণ জাতীয় কোনো খাবার খাবে না, রক্তের সোডিয়াম বা লবণের লেভেলের উপর ডিপেন্ড করে আমরা তার পানিটাকে রেস্ট্রিকশন করে দিব, যে 1000 ml বা 1200 ml বা কখনো 1500 ml পর্যন্ত পানি খাবে, এর বেশি পানি খাবে না। লবণ জাতীয় সকল খাবার সে অ্যাভয়েড করে চলবে, তার অ্যাক্টিভিটিসটা কন্টিনিউ করবে, মানে শুয়ে বসে থাকবে না। আচ্ছা, এটা একটা করবে। এবং তারপরে যদি ইমপ্রুভমেন্ট না হয় তাহলে আমরা পেটের পানি বা শরীরের পানি কমার জন্য কিছু মেডিকেশন বা ডায়াবেটিক্স আমরা ইউজ করতে পারি। তাহলে এভাবেই প্রত্যেকটা সিমটমসকে আমরা এভাবে ডিল করব। যেমন আছে যে ভ্যারিসিয়াল হিমোরেজ বা রক্তবমিও হতে পারে তাদেরকে, সেক্ষেত্রে রক্তবমি যদি হয় আমরা এন্ডোস্কোপি করে তার স্টেজতে ইসোফেজিয়াল ব্যারিক্স থাকে বা রক্তনালী গলায় ফুলে যাওয়া বা পাকস্থলিতে বা পেটের রুগীদেরকে আমরা বলি যে পেটের রক্তনালী ফুলে গেছে, সেক্ষেত্রে এই পরবর্তীতে যেন রক্তক্ষরণ বারবার না হয় বা রক্তশূন্য হয়ে না যায়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করি যে তার কিছু ড্রাগস আছে, বিটা ব্লকার বলে, এই ড্রাগগুলো আমরা কন্টিনিউ করি। অনেক সময় গলায় ব্যান্ড পরিয়ে দেওয়া যায়, এন্ডোস্কোপিক ভ্যারিসিয়াল লাইগেশন এটা করে দেওয়া যায়। আর যদি অনেক বেশি রক্তক্ষরণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমেও তাদেরকে আমরা এটা কন্ট্রোল করতে পারি। এইভাবে যতগুলো সমস্যা নিয়ে আসে, এই সমস্যাগুলোকে যদি আমরা ডিল করি তাহলে তাকে একটা কমফোর্ট লাইফ দেওয়া যাবে, কিন্তু কমপ্লিটলি কিউর হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা লিভার ট্রান্সপ্লান্ট করব। তবে কিউরেবল ট্রিটমেন্ট বলা হয়, লিভার ট্রান্সপ্লান্টেশন যদি করতে পারি বা করার সুযোগ থাকে তাহলে সেটা একটা কিউরেবল ট্রিটমেন্ট। ধন্যবাদ। ডাক্তার আব্দুল্লাহ, আপনার কাছে জানবো যে তিনি সুস্থ জীবনে ফিরলেন না, সেই চান্সেসটা কম, আবার তিনি লিভার ট্রান্সপ্লান্টও বাংলাদেশে বসে করতে পারছেন না, তাহলে এইভাবে আসলে কতদিন যাওয়া সম্ভব, মানে কতদিন পর্যন্ত তার সময়টা বাড়ানো যায়? জি, একটা রাফ হিসাব হচ্ছে যাদের পেটে পানি চলে আসে 50% পেশেন্ট ওদের লাইফ এক্সপেক্টেন্সি সাধারণত আমরা বলে থাকি 2 বছর। পেটে পানি চলে আসলে 2 বছর পেটে পানি চলে আসলে তখন ধরে নেওয়া হয় যে লিভারের কার্যকারিতা অনেকটাই চলে গেছে, আর নাই। এখানে কম্পেনসেটেড ডিকম্পেনসেটেড আমরা দুইটা শব্দ বারবার ইউজ করছি। কম্পেনসেটেড অর্থ লিভারে এখনও কিছু কোষ অক্ষত রয়েছে, সুস্থ আছে। ওই অবস্থায় যদি আমরা পজিটিভ এজেন্টটাকে বের করে ফেলতে পারি, আমরা যদি ওই কারণটাকে চিকিৎসা করতে থাকি তাহলে হয়তো লাইফ এক্সপেক্টেন্সি আরও বাড়বে। এবং এইটা হিসাব করার জন্য আমাদের ডাক্তাররা আমরা কিছু স্কোরিং সিস্টেম ব্যবহার করে থাকি। আমরা যদি নাম ধরে থাকি, যেমন চাইল্ড পয় স্কোর, কঠিন নাম, জাস্ট আলোচনার খাতিরে বললাম, মেল স্কোর, এগুলো করে আরও কিছু স্কোরিং করে আমরা ধরে নেই লাইফ এক্সপেক্টেন্সিটা কেমন হতে পারে, কাছাকাছি হয়ে যায়। আর যা ডিকম্পেনসেটেড আসলে আলটিমেটলি তার চিকিৎসা লিভার ট্রান্সপ্ল্যান্ট। তো এই ক্ষেত্রে আমরা ডাক্তার হারুন অলরেডি বলেছেন, আমরা যোগ করতে পারি যেমন পেটের পানি কমানোর জন্য যে মেজারগুলো আমরা করে থাকি, অনেক সময় পেট থেকে পানি বের করে দেই, আমরা কিছু পানি কমার ওষুধ দিয়ে থাকি। রোগী যদি অজ্ঞান হয়ে যায়, প্রায় অজ্ঞান হয়, সে সমস্ত ক্ষেত্রে কিছু ওষুধ দেই, কিছু খাওয়ার কথা বলে থাকি, এগুলো কম খাবেন। রোগী পেটে ব্যথা হয়, হসপিটালে ভর্তি হইতে বলি এবং আমরা চিকিৎসা দিয়ে থাকি। রোগীর রক্তবমি হয়, আমরা এন্ডোস্কোপি করে দেখি রক্তনালী খাদ্যনালীতে ফুলে গেল কিনা, ভেরিক্স যেটাকে বলি আমরা, ভেরিক্সগুলোকে আমরা ব্যান্ডিং করে থাকি অথবা আরও কিছু মেজার নিয়ে থাকি, গ্লু দিয়ে থাকি। এইভাবে যতটুকু কমফোর্ট দেওয়া যায়, রোগীকে আরাম দেওয়া যায়, সেটা আমাদের 2 থেকে 5 বছরের বেশি না। যদি পেটে পানি চলে আসে আমরা সেভাবে বলে থাকি যে 50% 2 বছর মোটামুটি। ডাক্তার হারুন, আপনি বলবেন আমাদের যে ক্যান্সার থেকে লিভার সিরোসিসের ঘটনা, এটার পরিসংখ্যান কীরকম বাংলাদেশে? টার্মটা আসলে একটু উল্টা হবে, লিভার সিরোসিস থেকে ক্যান্সার। ও আচ্ছা, লিভার ক্যান্সার থেকে লিভার সিরোসিস হয় না, লিভার সিরোসিস থেকে ক্যান্সার। এটা লিভার সিরোসিস যাদের হয় এদের 1 থেকে 2% ক্যান্সারের টার্ন নিতে পারে। এটা আন্ডারলাইং কজ যেটাই থাকুক না কেন, বি ভাইরাস হোক, সি ভাইরাস হোক, অথবা ফ্যাটি লিভার হোক, হিমোক্রোমাটোসিস আছে যে লিভারে, ক্যান্সার পর্যন্ত 1-2% যে যাচ্ছে সেটি কেন, আসলে সেটির কারণ কি? এটা যে লিভার যে সিরোসিস হওয়ার কারণে সেলগুলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে, তার আর্কিটেকচার নষ্ট হয়ে যাচ্ছে, একটা সময় কাজ করতে পারতেছে না, তার জেনেটিক্স চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এটা তার সেলুলার প্রলিফারেশন বলে, এটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা ক্যান্সারে রূপান্তর হচ্ছে। তাহলে যত লিভার ক্যান্সার হচ্ছে সে কি সিরোসিস হয়েই আসতে হচ্ছে নাকি অন্য কোনো পথও আছে? লিভার ক্যান্সার সিরোসিস ছাড়াও হতে পারে, যেমন বি ভাইরাস দিয়ে সিরোসিস হয়েও ক্যান্সার হতে পারে, সিরোসিস ছাড়াও ক্যান্সার হতে পারে। যেমন ফ্যাটি লিভার থেকে সিরোসিস ছাড়া, এটার সংখ্যাটা একটু কম,
যে সিরোসিস হয়েই সাধারণত হয়। এরকম ডিপেন্ড করবে আসলে কোন কারণে তার লিভার সিরোসিস হয়েছে, কিন্তু এই সংখ্যাটা কম। মেজরিটি ক্ষেত্রে লিভার সিরোসিস থেকেই ক্যান্সার হয়, কিন্তু আমরা অনেক পাই যে তার সিরোসিস ছাড়াও ক্যান্সার হয়েছে। ধন্যবাদ। আপনার কাছে জানবো যে যেহেতু সিরোসিসের প্রসঙ্গে আপনি বলছিলেন যে এটি 2 বছর বা আরেকটু হয়তো বেশি সময়, তাহলে সিরোসিসের পর যদি আবার কারো ক্যান্সার হয় তার অবস্থা আসলে কি? সেটা বুঝতেই পারছেন, ক্যান্সার অবশ্যই একটি মানে মরণাপন্ন ব্যাধি। জি। সেটিও ক্যান্সারের চিকিৎসা আছে। আচ্ছা। ক্যান্সারের চিকিৎসা আছে। লিভারের কতটুকু কোষ অক্ষত আছে এখনো, এবং ক্যান্সারটা কত বড় অথবা কতগুলো ক্যান্সার লিভারের বিস্তৃতি লাভ করেছে, ডাক্তাররা এটা অ্যাসেস করে থাকেন এবং সেই অনুযায়ী চিকিৎসাটা ঠিক করে থাকেন। এই রোগীগুলোর কোনো ক্ষেত্রে রিসেকশন করা হয় লিভার, অথবা ট্রান্সপ্ল্যান্ট করা হয়, অথবা কিছু ওষুধ আছে, তখন লাইফ এক্সপেক্টেন্সিটা বাড়ে, রোগী আরও কিছুদিন বেঁচে থাকে। ক্যান্সার হলো মানেই যে শেষ, ব্যাপারটা ঠিক সেরকম নয়। কতটুক ক্যান্সার আক্রান্ত হলো, সাইজ কেমন, অথবা লিভারের কতটুকু কোষ অক্ষত, এগুলো মেজার করেই চিকিৎসাটা প্ল্যান করা হয়ে থাকে। তবে পরিস্থিতিটা অনেক জটিল। অবশ্যই অবশ্যই। ধন্যবাদ। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে ফ্যাটি লিভার নিয়ে আমরা এত কথা বলছি, অবশ্যই আমরা আজকে অধ্যাপক শাহিনুল আলম স্যারকেও স্মরণ করছি, কারণ ওনার মাধ্যমে আমরা এই ফ্যাটি লিভারের কথাটি বেশি শুনেছি আর কি, ক্যাম্পেইন শুনেছি। উনি এটা নিয়ে প্রচুর কাজও করেছেন, ইন্টারন্যাশনাল জার্নালে ওনার প্রচুর এসব নিয়ে লেখাও আছে। কেন বাংলাদেশের মানুষ আসলে ফ্যাটি লিভার নিয়ে আসলে অত বেশি সচেতন হচ্ছে না? অনেকটা হয়েছে, তারপরে অনেকে বাকি আছে তো বোধহয়। জি, এক নম্বর কারণ হলো যে বাংলাদেশের মানুষ মনে করে, বিশেষ করে গ্রাম পর্যায়ে যারা আছে বা যারা কম এডুকেটেড, তারা মনে করে যে এটা আসলে সিরোসিসে রূপান্তর হবে না বা খারাপের দিকে যাবে না। এটা সিরোসিস শব্দটাও হয়তো তারা নাও জানতে পারে, সিরোসিস শব্দটা হয়তো তারা জানেও না। অ্যাটলিস্ট এটা জানে যে লিভারটা ড্যামেজ হয়ে যাবে বা লিভারটা নষ্ট হয়ে যাবে, এই টার্মিনোলজিগুলি জানে। কিন্তু তার এটা না হওয়ার এটা একটা অন্যতম কারণ যে তাদেরকে আমরা সচেতন করতে পারতেছি না, এটা একটা। আরেকটা কারণ হলো যে তাদের লাইফস্টাইলের কারণেই হচ্ছে, তারা বুঝতেই পারতেছে না যে তার লিভারে ফ্যাটি লিভার হয়েছে। আর বাংলাদেশে যেহেতু আমরা অন্যান্য ওয়েস্টার্ন কান্ট্রির তুলনায় আমরা যেহেতু ভাত বেশি খাই, এই ভাত বেশি খাওয়ার কারণে কিন্তু, বা কার্বোহাইড্রেট জাতীয় বা খাবার আমরা বেশি খাই, যেমন আলু খাই আমরা কমনলি, আলু ভর্তা বা আলু খাই এগুলো। এবং এখন যেটা আসছে ইয়াং জেনারেশনে, যেটা যারা প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খায়, যেমন ড্রিঙ্কস খায়, কোক, পেপসি, ফান্টা বা এই টাইপের। ড্রিঙ্কসে যে আপনার খুব ঘন চিনির যে ব্যাপারটি, এটিও কি আসলে আমাদের লিভারকে অনেক বেশি খুবই ক্ষতি করে। যেমন আমি একবার হিসাব করে দেখলাম যে 1 লিটার ড্রিঙ্কসে প্রায় 26 TSF বা 26 চামচ চিনি থাকে। 26 চামচ, হ্যাঁ, এটা হিসাব করে আমি এটা বোতল থেকে নিয়ে দেখেছি। তার মানে 26 চামচ চিনি যদি আমরা খাই 1 লিটার খেলে, অথবা আমাদের যদি আমরা কনফার্মলি তাই থাকে 26, আর হিসাব করে দেখা গেছে। এবং আমরা এই 26 চামচ চিনি যদি অন্য দিয়ে খেতে চাই, আমি চা খেতে আমাকে 26 কাপ চা খেতে হবে, অথচ 26 1 লিটার চায়ের সময় হয়তো কম খাই। হ্যাঁ, সেই হিসাব করে দেখা গেল যে চায়ে আমরা কম খাচ্ছি, অর্থাৎ কত পরিমাণে কার্বোহাইড্রেট আমার শরীরে ঢুকতেছে আমরা সেটা বুঝতে পারতেছি না। ইয়াং জেনারেশন এটা একটু বেশি করছে। আর ভাত খাওয়ার কারণে কিন্তু এ সকল কারণে তারা শারীরিক তেমন বড় ধরনের উপসর্গ ধরা পড়ছে না বলে তারা ডাক্তারের কাছে আসতেছে না, এবং সেটা আনচিন থেকে যাচ্ছে। আমি আরেকটু জানতে চাই ডাক্তার আব্দুল্লাহ, যে আমাদের যে ঘুমহীনতা বা একটানা যে আমাদের ঘুমোতে না পারা, বা আমাদের যে রেস্টলেস লাইফ, বা আমাদের তরুণরা যে নানান কিছুর মধ্যে একসাথে যুক্ত থাকা, এটিও আসলে ফ্যাটি লিভারের দিকে টার্ন করায় কিনা কোনো না কোনোভাবে? সুশৃঙ্খল জীবনযাপন অবশ্যই সুস্থতার একটা অন্যতম শর্ত। জি। কেউ যদি অস্থির থাকে, না ঘুমায়, নিয়ম মেনে খাওয়া দাওয়া, নিয়ম মেনে ঘুমানো পরিমিতভাবে, তার শরীরে বিপাক ক্রিয়া এবং অন্য অন্য যে ফিজিওলজি তার উপর এফেক্ট করতে পারে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের মেটাবলিজমের সমস্যা হচ্ছে। লিভারের কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সে মেটাবলিজম করে আলটিমেটলি ফ্যাটে রূপান্তরিত করে। অতিরিক্ত ফ্যাট আবার লিভারে জমায়। আমি ডাক্তার হারুনের প্রসঙ্গ টেনেই বলছি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট আমরা যাই খেয়ে থাকি না কেন, আলটিমেটলি যদি অতিরিক্ত হয়ে থাকে বিপাক ক্রিয়ার মাধ্যমে সে লিভারে জমা হয়ে থাকবে। এবং ফ্যাটি লিভার, সব ফ্যাটি লিভারে যে আবার লিভার সিরোসিস করবে তা না, পরিমাণের উপর ডিপেন্ড করে এবং সময়ের উপর ডিপেন্ড করে সে লিভার আক্রান্ত করে, লিভার ইনফ্লামেশন করে সিরোসিস এবং আলটিমেটলি ক্যান্সার হতে পারে। অতএব এটি বুঝাই যাচ্ছে, যদি আমরা আমাদের বর্তমান আরবান
আমরা যদি বলে থাকি গ্রাম এখন আর গ্রাম নেই, সব শহর হয়ে যাচ্ছে। আমাদের পূর্বপুরুষরা কৃষিকাজ করতেন, কায়িক পরিশ্রম করতেন। আমরা এখন সেই ধরনের কাজকর্মে এখন নিযুক্ত নই। আমরা বসে বসে কাজ করি, আমরা হাঁটা চলাফেরা কম করি, আমরা খাওয়া অভ্যাস পাল্টে গেছে, আমরা জাঙ্ক ফুড খেয়ে থাকি। ডাক্তার হারুন অলরেডি বলেছেন আমরা বাঙালি, আমরা ভাতটা পছন্দ করি, ভাত বেশি খেয়ে থাকি। তো সব কিছু মিলে দেখা যাচ্ছে পরিমিতভাবে এবং সুশৃঙ্খলভাবে যদি আমরা জীবনযাপন না করি, আলটিমেটলি আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুই লিভারকে আক্রান্ত করতে পারে। কিন্তু আমি যদি ডাক্তার হারুন আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি যে আমরা চিকিৎসকদেরকেই আইডিয়াল মানুষ মনে করি আর কি, যা আপনারা প্রেসক্রাইব করছেন, পরামর্শ দিচ্ছেন, কিন্তু দেশ বা পৃথিবীর বাস্তবতা যেভাবে পরিবর্তন হচ্ছে, একজন চিকিৎসকই আসলে পারছেন এত সুশৃঙ্খল জীবনযাপন করতে, আপনার কি মনে হয়? এটা এক্স্যাক্টলি বলা যাবে না যে পারছে না, কেউ কেউ কিন্তু পারছে, কেউ আবার কেউ কেউ পারছে, পারছে, সবাই যে পারছে সবাই এটা পারছে বলা এরকম না। যাবে তারা নিজেরাও আমাদের যে প্রফেশন, সেখানে ফিজিক্যাল ওয়ার্ক এক্স্যাক্টলি করার মানে চান্স একটু কম। যে আমরা অফিসে যখন রুগী দেখি, অফিসে রুগী দেখি তখনও বসেই থাকি, বা চেম্বারে যখন রুগী দেখা হয় তখন বসেই থাকা হয়। সুতরাং কিছুটা সেডেন্টারি লাইফস্টাইলের মতো, তবে কেউ কেউ আবার লাইফস্টাইল মেনটেন করছে। আপনাকে ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার মোহাম্মদ আবদুল্লাহ, আপনার কাছে জানবো যে চিকিৎসা, আপনারা হেপাটোলজিস্টরা অবশ্যই আইডিয়াল চিকিৎসা করছেন, কিন্তু এই আইডিয়াল চিকিৎসার কাছে পর্যন্ত তো সবাই আসলে আসতে পারছে না, বা নানান কারণে যেখানে সেখানে চিকিৎসা নিতে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আর কি। লিভার সিরোসিস হবার আগেই বা হয়ে যাওয়ার পরে হয়তো বাধ্য হয়ে আপনাদের কাছে আসছে, কিন্তু এর আগে পর্যন্ত তারা কত জায়গায় ঘোরাফেরা করছেন, মানে আপনার কাছে একটা রোগী আসার পরে আপনি হিস্ট্রিতে কি পাচ্ছেন? ধন্যবাদ, চমৎকার একটি প্রশ্ন। যে কোনো কারণই হোক, আমাদের শিক্ষার অভাব হোক অথবা আমাদের কিছু মিথ আছে, লিভার অসুখ মানে অনেক রোগী ধরে নেয় যে কবিরাজি চিকিৎসা করলে সুস্থতা লাভ করতে পারে, বিশেষ করে গ্রাম অঞ্চলে, এমনকি শহরেও। কারণ জন্ডিস হলো, সে প্রথমত ডাক্তারের কাছে আসার আগে একজন কবিরাজ ঝাড়ফুঁক, ডাব পানি খাওয়া, মালা পরানো, এই ধরনের কিছু চিকিৎসা নিয়ে থাকে। তো ক্ষেত্র বিশেষে দেখা যায় চিকিৎসায় ভালো তো হয়ই না, বরঞ্চ সুস্থ যতটুকু আছে তা আরও খারাপের দিকে চলে যায়। ওরা বুঝতেই পারে না যে লিভারের অসুখ হয়েছে, আমি একজন লিভারের ডাক্তার অথবা একজন মেডিসিনের ডাক্তারের কাছে যাব, উনি ঠিক করবেন যে আমার কী চিকিৎসা লাগবে। ওরা ধরে নেয় যে কবিরাজ, ঝাড়ফুঁক অথবা এই ধরনের, এবং খুবই খারাপ অবস্থায় চলে আসে, এবং এই ধরনের ওষুধ খেয়ে বরঞ্চ লিভারটা আরও ক্ষতিগ্রস্ত হয়ে যায়। জনসচেতনতা আমাদের আরও বাড়াতে হবে। লিভারের অসুখ হলে একজন চিকিৎসকের কাছে যেতে হবে এবং ওনার যথাযথ পরামর্শ মেনে চলতে হবে, এটাই আমাদের জনসচেতনতা বাড়াতে হবে। কিন্তু আমি ডাক্তার হারুন আপনার কাছে জানতে চাইবো যে লিভারের যত রোগী বাংলাদেশে, এই যে আমরা 6 কোটি রোগী, কারণ আপনি এক ফ্যাটি লিভার দিয়েই তো এর 90% রোগী আপনি পাচ্ছেন, কিন্তু সব জায়গাতে যেহেতু হেপাটোলজিস্টকে আমরা পাচ্ছি না, আপনাদের সাথে অন্য কোনো সোসাইটি, বিশেষ করে মেডিসিনের মানুষেরা তো আসলে অনেক জায়গায় আছেন, বা অন্য ওরিয়েন্টেশন, তাদের কাছে কি এই ধরনের এই রোগীগুলোকে বের করার জন্য সাধারণ সিমটমগুলো বুঝা বা এরকম কোনো নেগোসিয়েশন, বা তারা বুঝতে পারবেন কিনা, এরকম কোনো বিষয় কি আছে? লিভারের যে রোগগুলো আছে এগুলো আসলে একজন সিম্পলি এমবিবিএস ডাক্তারই আসলে বোঝার কথা, ওদের কাছে সিমটম নিয়ে আসলে তারা বোঝার কথা। আর যেহেতু সিম্পল এমবিবিএস ডাক্তারই বুঝতে পারবে, তাহলে মেডিসিন স্পেশালিস্ট বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা আদার যে মেডিসিন অ্যালাইড যে ফ্যাকাল্টি আছে, এরা সবাই প্রাইমারিলি বুঝতে পারবে। যখন এক্সট্রিম স্টেজে আসবে, সিরোসিস হয়ে যাবে বা ক্যান্সার হয়ে যাবে, তখনই অবশ্যই আমাদের কাছে তারা রেফার করবে। সুতরাং প্রাথমিকভাবে সবার মতো হচ্ছে তো সেই ওরিয়েন্টেশন তাদের আছে। এবং আমরা হেপাটোলজি সোসাইটির পক্ষ থেকে কিন্তু আমরা ফ্যাটি লিভার সচেতনতা দিবস আছে, হেপাটাইটিস বি ভাইরাল হেপাটাইটিস দিবস আছে, লিভার ডে আছে, এগুলোর উপর যে সচেতনতামূলক প্রোগ্রামগুলো আছে সেগুলো কিন্তু আমরা অনলাইন মিডিয়ার মাধ্যমেও করি বা অফলাইনেও কিন্তু আমরা করি। তো আমাদের শাহিনুল আলম স্যার আপনি বলেছেন, বা আমরাও জানি যে স্যার কিন্তু ফ্যাটি লিভারের উপর খুবই আগ্রহী এবং উনি ফ্যাটি লিভারের উপর অনেক কাজ করেছেন। এই কাজগুলো ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের কিন্তু আমরা জুম মিটিংও করে থাকি, আমাদের অনলাইন জার্নাল প্রেজেন্টেশন হয় মানে ফ্যাটি লিভার বা লিভার ডিজিজের উপর, এবং এখানে ফেসবুকে আমরা প্রোগ্রাম করে থাকি হেপাটোলজি সোসাইটির পক্ষ থেকে। এগুলোকে অবশ্যই কিছু সচেতনতা তৈরি হচ্ছে অবশ্যই, এবং প্রাইমারিলি এমবিবিএস ডাক্তার এবং আদার যারা মেডিসিন স্পেশালিস্ট আছে তারাই যথেষ্ট, প্রাইমারিলি তারা এই রোগগুলোকে আইডেন্টিফাই করার জন্য এবং প্রাইমারি ট্রিটমেন্ট দেওয়ার জন্য এনাফ।
ধন্যবাদ। কিন্তু ডাক্তার আব্দুল্লাহ, আপনার কাছে জানবো যে যত রোগী সেই অনুযায়ী আপনাদের পোস্ট ক্রিয়েশন, পজিশন, পদোন্নতি এই কেন্দ্রিক একটা সীমাবদ্ধতার মধ্যে আপনারা আছেন কিনা? যদি লিভারের চিকিৎসক হেপাটোলজিস্ট বলে থাকি, বাংলাদেশে শতাধিক হেপাটোলজিস্ট বর্তমানে আছেন। খুবই কম। আর যদি লিভারের চিকিৎসার কথা বলে থাকি, দেশে বিভিন্ন প্রান্তে আমাদের মোটামুটি এমবিবিএস ডাক্তার এখন জেলা উপজেলায় আছে। আচ্ছা, ওনারা ইনিশিয়ালি ধরে ফেলতে পারবেন, ধরে ফেলতে পারেন। এবং যেখানে সুযোগ থাকবে ওনার আশেপাশে জেলায় অথবা বিভাগীয় শহরে অথবা উপজেলায় উনি রেফার করতে পারেন। এবং সাধারণত জটিলতা যখন দেখা দেয় একজন হেপাটোলজিস্টের অবশ্যই পরামর্শ নেওয়া উচিত। এছাড়া আমাদের সহযোগী যা বিভিন্ন সাবজেক্টের যারা আছেন ওনারাও চিকিৎসা দিয়ে থাকেন বিভিন্ন জায়গায়। তো হেপাটোলজিস্টের কাছে আসলে হয়তো আরেকটু পরামর্শটা গভীরতর হয়ে থাকে, গভীরতর হয়ে থাকে। এমন প্রতি বছর কেমন হেপাটোলজিস্ট বের হচ্ছে আর কি? ইদানিং আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বলছি, যে আগে আইপিজিএমআর ছিল, সেখানে প্রতি বছর 8 থেকে 10 জন, এবং ময়মনসিংহ মেডিকেলে 1-2 জন করে বের হচ্ছে। এই দুইটি ইনস্টিটিউটই হেপাটোলজিস্ট তৈরির সাবজেক্টটা রয়েছে এবং পোস্ট গ্রাজুয়েশন দিয়ে থাকে। আর তাছাড়া বিসিপিএস, এফসিপিএস যে ডিগ্রিটা কম, সেটা যেহেতু লম্বা সময় লাগে, ডাক্তারদের চয়েসের ব্যাপার আছে, ট্রেনিংয়ের ব্যাপার আছে, কম বের হচ্ছে। এমডি যারা করে থাকেন তারা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে বের হচ্ছেন। আচ্ছা ডাক্তার হারুন, এখন আমরা সিরোসিস বলি বা যাই বলি না কেন, একটা সাধারণ মানুষ আজকে যদি মনে করে যে আমার এই আলোচনা শুনে মনে হলো যে আমার একটু নিজেকে দেখে নেওয়া উচিত, সেটি কি নিজে উনি বহিরাবরণ থেকে নিজের ফিজিক্যাল অবয়ব দেখে কি উনি ধারণা করতে পারেন যে আমার আসলে এরকম ফ্যাটি লিভার বা অন্য সমস্যা আছে কিনা, বা ইন্টারনালি কোন কোন পরীক্ষা ম্যান্ডেটরিলি করলে আসলে উনি কনফার্ম হতে পারেন যে ওনার আসলে এই ধরনের সমস্যা আছে? একজন রোগীর তার প্রাথমিকভাবে তার যে ইনিশিয়াল যে সিমটমস বা সমস্যাগুলো দেখা দিবে, যেটা আমি প্রাথমিক অবস্থায় বলে আসছিলাম, যে তার একটু ভেক, একটু অ্যালমেলিস বা একটু অবসাদগ্রস্ততা এরকম লাগবে, একটু অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেট ফুলে যাচ্ছে এরকম মানে হতে পারে, তার একটু ক্ষুধামন্দা এরকম দেখা দিতে পারে, আর তারও একটু দুশ্চিন্তাগ্রস্ত এরকম লাগতে পারে। এরকম সমস্যাগুলো দেখা যায় তাহলে সে অবশ্যই একটু প্রাইমারিলি তার লিভার রোগ আছে কিনা কিছু পরীক্ষা নিরীক্ষা করবে। তো খুব বেশি কিন্তু দরকার নেই। আমরা যদি লিভার ফাংশন টেস্ট বা লিভারের HGPT বা HGOT এই দুইটার একটা যে কোনো সাথে একটা আলট্রাসোনোগ্রাম অফ লিভার, এটা করলেই কিন্তু আমরা ধরে ফেলতে পারবো যে লিভারের কোনো অসুখ তার আছে কিনা। খুব কস্টলি কোনো ইনভেস্টিগেশন দরকার নেই। হ্যাঁ, এখানে যদি দেখা গেল যে লিভারে তার রোগ আছে বা লিভার সিরোসিসের কোনো লক্ষণ আছে অথবা ফ্যাটি লিভারের কোনো লক্ষণ আছে, তারপর সে আন্ডারলাইং অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সেগুলো করবে। সেগুলো সেই ডাক্তারের কাছে যাবেন, একজন এমবিবিএস ডাক্তার এটা লিখতে পারবেন, আমাদের কাছে আসলে তো আমরা লিখতে পারবোই। যে পরীক্ষা আপনি বললেন সেগুলো দিয়ে তো ফ্যাটি লিভারও ধরে ফেলা যায়? ফ্যাটি লিভারও ধরে ফেলা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। ডাক্তার আব্দুল্লাহ, আপনার কাছে জানবো যে বাংলাদেশে অনেকগুলো সোসাইটি আছে বিভিন্ন ডিসিপ্লিনের। লিভারের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে এই সোসাইটিরও একটু ভাগ টাগ আছে আর কি, অনেকগুলো ডিসিপ্লিনে এরকম আছে, একটু টানা পড়েনও আছে, কিন্তু তারপরেও হেপাটোলজি সোসাইটি নিরলসভাবে অনেক আগে থেকে কাজ করে যাচ্ছে। মানে আপনাদের মূল উদ্দেশ্য কি, বা এই সোসাইটিতে কতজন মেম্বার আছেন, বা নিয়মিতভাবে আপনারা কি করে থাকেন আপনাদের নিজের পেশাদারিত্বের দৈনন্দিন জীবনের কাজের বাইরে? আপনি আগেই বলেছেন অলরেডি যে বিভিন্ন সাবজেক্ট যারা চিকিৎসক আছেন সাবজেক্ট ওয়াইজ সোসাইটিও করে থাকে। এর করার উদ্দেশ্য হচ্ছে এই যে ওই বিষয়ের যারা চিকিৎসক তারা একজন আরেকজনকে চিনল, তাদের কতজন সদস্য, এবং আপনি এর আগে প্রশ্ন করেছিলেন পোস্ট ক্রিয়েশন অথবা ডাক্তারদের অবস্থান, তাদের পদোন্নতি, সে যারা সরকারিভাবে কাজ করে থাকেন। এছাড়া বেসরকারি অনেক হাসপাতালেও বিভিন্ন বিষয়ের ডাক্তাররা, বিভিন্ন সোসাইটির ডাক্তাররা কাজ করে থাকেন। যদি একটা সোসাইটির উদ্দেশ্য আমি ধরে নেই, প্রথমত হচ্ছে ওই সাবজেক্টের উন্নতি, নিজেদের মধ্যে আলাপ আলোচনা, বৈজ্ঞানিক প্রকাশনা, গবেষণা, জনসচেতনতা, এবং নিত্য নতুন যে ওষুধগুলো এসে থাকে এগুলো নিয়ে আলোচনা, এবং কিভাবে রোগীদের সেবা দেওয়া যায় নিজের সাবজেক্টের তরফ থেকে, এগুলোই করে থাকেন। হেপাটোলজি সোসাইটি অথবা আমাদের আরেকটি পাশাপাশি আমাদের যে মূল সংগঠন আরেকটি আছে, অ্যাসোসিয়েশন ফর দি স্টাডি অফ লিভার ডিজিজ বাংলাদেশ, এই প্ল্যাটফর্মে প্রায় সব ডাক্তারই আমাদের বাংলাদেশে আছেন, হেপাটোলজি যারা আছেন
এবং পাশাপাশি আমাদের হেপাটোলজি সোসাইটি নামে আরেকটি সংগঠন আছে যেটা আপনি বলেছেন। মোটামুটি আমরা সবাই হেপাটোলজিস্ট এই দুই সংগঠনের মধ্যেই আছি। আমরা কাজ করে যাচ্ছি। জনসচেতনতা আমি আগেই বলেছি, আমরা কিছু সিম্পোজিয়াম করে থাকি, সেমিনার করে থাকি, আমরা বিভিন্ন ডে পালন করে থাকি, হেপাটাইটিস ডে, লিভার ডে, এই ধরনের এগুলো করে থাকি। মূল উদ্দেশ্য হচ্ছে নিজেদের সাবজেক্টের উন্নতি, পাশাপাশি রোগীদের কীভাবে আরও বেটার সার্ভিস দেওয়া যায়, নিজেদের জ্ঞান সমৃদ্ধ করা যায়, এগুলোই আমাদের আসলে মূল উদ্দেশ্য। ধন্যবাদ ডাক্তার হারুন। আমরা আন্তর্জাতিক কনফারেন্স বা দেশীয় যে বৈজ্ঞানিক কনফারেন্সগুলো হয়, আমরা দেখি যে পৃথিবীতে হয়তো আমেরিকাতে বা ইউকেতে এখন সবথেকে লেটেস্ট প্রযুক্তি বা লেটেস্ট চিকিৎসা কী হচ্ছে, ওই গাইডলাইনটা আপনি ঠিকই জেনে ফেলছেন বা সেটার ওরিয়েন্টেশন হচ্ছে, ইন্টারন্যাশনাল স্পিকার্স আসছে বা আপনারা গিয়ে তাদের লেকচার শুনছেন। কিন্তু আপনি যখন সরকারি হাসপাতালে সেবা দিতে যাচ্ছেন, গাজীপুরে বা রাজশাহীতে বা অন্য কোথাও, সেখানে গিয়ে আপনি কোন কোন সংকটের মধ্যে পড়ছেন, সেবাটি দিতে সেবা ব্যাহত হচ্ছে, সেটি কি? মূলত যেই প্রবলেমগুলো তো আমরা ফেস করতেছি সেটা হলো যে আমরা যন্ত্রপাতির একটা প্রবলেমে ফেস করতেছি। যেমন আমরা যখন একটা কোনো জটিল প্রসিডিউর করতে যাব, তখন আমাদের কিছু কিছু সাপোর্ট দরকার হয়। যেমন আমাদের একটু ব্লাড ট্রান্সফিউশনের ব্যবস্থা থাকতে হয়। যেমন আমরা একটা ইভিএল করলাম, কোনো একটা রোগী রক্তক্ষরণ নিয়ে আসলো, রক্ত বমি বা কালো পায়খানা নিয়ে আসলো, তখন আমাকে একটা ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে। তাহলে ব্লাড ট্রান্সফিউশন দেওয়ার জন্য একটা ফুল সেট আপ থাকতে হবে। এই সেট আপটা পেরিফেরিতে ওইভাবে গড়ে ওঠেনি। 2 নম্বর হলো যে সকল বলতে বিভাগীয়তেও নাই বোধহয়, বিভাগীয়তে কিছুটা আছে, ডিস্ট্রিক্ট লেভেল এখনো পৌঁছায়নি। তো সেক্ষেত্রে আর হলো যে আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে, ভালো যন্ত্রপাতি এবং ভালো স্টাফ, যে আমাদের একটা আমি শুধু ডাক্তার হলে দিতে হবে না, আমাকে একটা ট্রেন্ড স্টাফও লাগবে। আমাকে এন্ডোস্কোপি প্রসিডিউর করতে চাইলে একটা ট্রেন্ড স্টাফ লাগবে, সেই স্টাফটাও আমরা ওইভাবে পাচ্ছি না। আর তারপরে হলো আমাদের একদম ট্রেন্ড নার্স লাগবে, সেই ট্রেন্ড নার্সটাও আমাদের লিভার বিভাগের ক্ষেত্রে আমরা আলাদা করে পাচ্ছি না, যেগুলো বড় বড় জায়গায় ডিস্ট্রিক্ট লেভেলে হয়তো, মানে বিভাগীয় প্রধান লেভেলে হয়তো বা ঢাকা, চিটাগাং, রাজশাহী, এরকম বড় বড় জায়গাগুলোতে আছে, কিন্তু ছোট ছোট জায়গায় ডিস্ট্রিক্ট লেভেল আমরা সেরকম পাচ্ছি না। না পাওয়ার কারণে আমরা সাহস করে যে এই প্রসিডিউরগুলো শুরু করব সেটা আসলে করতে পারতেছি না। আমাদের নলেজ আছে, কিন্তু সাপোর্টের অভাবে আমরা সেটাকে আগাতে পারছি না। হাইপারটেনশন বা ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম যে একটা অসংক্রামক ব্যাধির একটা কর্নারও সরকারি হাসপাতাল পর্যন্ত হয়েছে, বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে। লিভারের ক্ষেত্রে যেমন একটি সুবিধা হচ্ছে যে এখন ছোটোবেলাতে টিকা পেয়ে যাচ্ছে আর কি, হেপাটাইটিস বি এর টিকা পাচ্ছে, কিন্তু বড়দের ক্ষেত্রে কোনো ধরনের ওষুধ ফ্রি পাওয়া বা এরকম কিছু হলে কি মানে পরিস্থিতি আরও চেঞ্জ হতো, এরকম কিছু হয় কি না, পাচ্ছেন কি না? হ্যাঁ, ধন্যবাদ। প্রতিষেধক হিসেবে ভিভাইরাসের টিকা সম্ভবত 2005 সাল থেকে, আমি যদি ভুল না করে থাকি, সরকারিভাবে ইপিআই শিডিউলের সাথে মার্চ করে দেওয়া হয়েছে। যারা 2005 থেকে জন্ম নিয়েছে বাংলাদেশে, যারা টিকা নিচ্ছে, অবশ্যই তারা এই টিকাটা প্রতিষেধক হিসেবে পেয়ে গিয়েছে। আর বড়দের ক্ষেত্রে সেটার সুযোগ নাই। আমরা নিজেরা অ্যাডভাইস করে থাকি চিকিৎসকরা যে আপনি ভিভাইরাসের টিকাটা দিয়ে নেন, ভবিষ্যতে যেন এই ভাইরাসটা আপনাকে আক্রান্ত করতে না পারে, আপনার লিভারকে যেন ক্ষতিগ্রস্ত না করে। তো অনেকেই এটা কিনে নেয়, দোকান থেকে কিনে এটা দিয়ে থাকে। আর যদি চিকিৎসার ক্ষেত্রে বলি, কিছু ওষুধ সরকারি তরফে, যদিও পরিমাণে অপ্রতুলই বলবো, হেপাটাইটিস সি ভাইরাসের যে ওষুধগুলো, এটা খুবই দামি ওষুধ, একটা নির্দিষ্ট মেয়াদে সেবন করতে হয়। আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ক্ষেত্রবিশেষে এটি সরবরাহ করা হয়ে থাকে। ধন্যবাদ। আমি শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে গ্যাস্ট্রোলিভারের ক্ষেত্রে যেমন একটি ইনস্টিটিউট হয়েছে, এরকম অনেকে লিভারের হেপাটোলজিস্টরা বলতেন যে রোগীর ব্যাপ্তি অনুযায়ী, জটিলতা অনুযায়ী, মানে এই ডিসিপ্লিনেরও একটি আসলে একটা ইনস্টিটিউট হওয়া দরকার। এটির প্রয়োজনীয়তা কি খুব বেশি আছে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এটা প্রয়োজনীয়তা খুবই বেশি আছে। কারণ হলো যে আমাদের যে সফিস্টিকেটেড যে প্রসিডিউরগুলো আছে, যেমন আমরা লিভার ট্রান্সপ্লান্ট যদি করতে চাই, তাহলে এটা বাংলাদেশে এখনো হয় না। হলে যে আমাদের যদি একটা আলাদা ইনস্টিটিউট থাকতো, তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমাদের খুবই বলা হয় যে গ্যাস্ট্রোলিভারে, আমি যদি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির বাইরের কথা বলি, সেখানে করার ব্যাপারে চিন্তা করা হয় আর কি, কিন্তু সেটা তো হেপাটোলজিস্ট ওরিয়েন্টেড না আর কি, বরং কম, মানে আমার কাছে যতটুকু মনে হয়, আমি জানি না, এই ডিসিপ্লিনের চিকিৎসকও তো সেখানে আছেন, মানে কিন্তু কেন প্রয়োজন, মানে কেন হলে ভালো হয় আর কি হেপাটোলজির? ওই যে আলাদা যে প্রসিডিউরগুলো যদি থাকে, যে আলাদা ব্যবস্থাগুলো যেগুলো থাকবে, যেমন লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য যেই
সেট আপটা থাকে, এই সেট আপের জন্য লিভার স্পেশালিস্টরা যত ভালো বুঝবে অন্যরা আসলে অত ভালো বুঝবে না। অবশ্যই লিভার ট্রান্সপ্লান্টেশন একটা মাল্টিডিসিপ্লিনারি টিম লাগবে, কিন্তু আলাদা একটা ইনস্টিটিউট থাকলে, আলাদা ইকুইপমেন্ট যন্ত্রপাতি এবং ম্যান পাওয়ার যদি থাকে, তাহলে সেক্ষেত্রে লিভার ট্রান্সপ্লান্ট করা আমাদের জন্য সুবিধা হবে। তাছাড়া লিভারের আদার যে প্রসিডিউরগুলো আছে, যেমন আমরা টেস্ট করতে পারি লিভার ক্যান্সারের ক্ষেত্রে, এক ধরনের আছে পিইআই, আরএফএ করতে পারি এরকম। তারপরে লিভার হেপাটেকটমি করতে পারি, মানে লিভারকে যদি ক্যান্সার হয় লিভারকে কেটেও কিন্তু ফেলে দেওয়া যায় এই ক্যান্সারের অংশটুকু, এই সার্জারি করতে পারে। যে এই প্রসিডিউরগুলো যদি করি, তাহলে আলাদা একটা ইনস্টিটিউট থাকলে, ম্যান পাওয়ার থাকলে, সেটা আমাদের জন্য অবশ্যই সুবিধা হয়। আপনাকে ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। লিভার সিরোসিস মানে হচ্ছে একটি, আমরা বলি যে শেষ পর্যায়ে, তার মানে হচ্ছে যে আপনাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টাও যদি চিকিৎসক করে যান, মানে সেই আশাটা চিকিৎসকদের পক্ষ থেকে আসলে কম থাকে। লিভার সিরোসিস হবার অনেক আগেই আপনি যখন ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছেন, হেপাটাইটিস বিতে আক্রান্ত হচ্ছেন, সেই সময়ে যদি আপনি সচেতন হন, তাহলে হয়তো যে সিরোসিস পর্যন্ত আসা লাগে না। কিন্তু তারও আগে প্রয়োজন হচ্ছে যে আপনি জানার চেষ্টা করছেন কিনা, আপনার বংশে কেউ আক্রান্ত হয়ে গেছে কিনা, বা আজকেই আপনি পরীক্ষা করে দেখছেন কিনা যে আপনার এই এতগুলো রোগের মধ্যে কোনোটি আপনার মধ্যে আছে কিনা। এটা যদি আপনি জানতে পারেন, তাহলে অন্তত এত দূর পর্যন্ত এই জটিল জীবনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে না, আপনি সুস্থ জীবনেই থাকবেন বা অসুস্থ হওয়ার আগে থেকে আপনি জানতে পারবেন। তো আমরা আশা করি লিভার রোগে আর কোনো প্রাণহানি বাংলাদেশে না ঘটুক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।